আমার যে পেশাগত অবস্থান, তাতে যদি আমার ব্যাংকে যদি অস্বাভাবিক টাকা থাকে অথবা বিদেশের কোনো অ্যাকাউন্টে যদি আমার টাকা থাকে, আপনাদের কাছে মনে হয় যে আমি অন্যায়ভাবে সেই টাকা উপার্জন করেছি বা এটা অস্বাভাবিক পরিমাণ টাকা, তাইলে আপনাদের বলতে হবে না, আমাকে জানিয়ে দিলে আমি দুদকে হাজির হব। কথা বলি, যেই কোনো বিপদ আপদ পরিস্থিতিকে মোকাবেলা করেছেন। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাও বলি, ওনারও তো একটা রিপোর্ট ছিল যে আপনি চট্টগ্রামে যায়েন না। এটা তো মেজর জেনারেল মোহাম্মদান চৌধুরী বলেছেন, উনি কি আছেন কিনা জীবিত আমি জানি না। বাংলাদেশের যে রাজনীতির যে এলোমেলো একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে অনেক দিন যাবত, এটা একটা পরিচ্ছন্ন অবস্থায় আনতে হবে। এটার জন্য সংস্কারের দরকার, আবার নির্বাচনেরও দরকার। কি কষ্ট এবং যন্ত্রণার যখন দেখি যে এত বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, যেই দলের একটা উজ্জ্বল ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেই দলের নেতারা যখন চলে গেলেন, আমরা কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই, আর যাওয়ার জায়গা থাকলে আমি যাব না। আমি কেন যাব বলুন? আমি আমার দেশ ছেড়ে কেন যাব? এই দেশে আমি জন্ম নিয়েছি, এই দেশে আমি পড়ালেখা করেছি, বেড়ে উঠেছি, এখানকার আলো বাতাস আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সবকিছু। আমি আমার দেশ ছেড়ে কেন যাব? আমি অন্যায় করে থাকলে আমি বিচারের মুখোমুখি হব, যে কোনো পরিস্থিতি হোক সে পরিস্থিতির আমি মোকাবেলা করব, কিন্তু আমি দেশ ছেড়ে কেন যাব? প্রশ্নটা হলো এইটা। আমি এখন একটা কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতারা চলে গেছেন, কিন্তু সব নেতারাই কি যেতে পেরেছে বা কর্মীরা যেতে যেতে পেরেছে? কর্মীরা কি সীমান্ত অতিক্রম করে অন্য কোনো দেশে আশ্রয় নিতে পেরেছে? অনেকে, আমি যতদূর জানি, তারা অত্যন্ত অসহায় এবং তাদের অর্থকড়িও নাই, কিন্তু তারা বিভিন্নভাবে মামলার মুখোমুখি হচ্ছে। এই মানুষগুলো কোথায় যাবে? আমি তো জানি অনেকের তিন বেলার খাওয়ার সংস্থানও নাই। তারা কিন্তু একটা অত্যন্ত বিরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, এবং অনেকেই যারা এই বাংলাদেশে থেকে এই পরিস্থিতিকে মোকাবেলা করছে, তাদের অনেকেই এই অবস্থার জন্য দায়ী না। হুম। এবং আমার কথা হলো যে রাজনৈতিক তাদেরকে মানে নেতৃবৃন্দ, আপনার কি মনে হয় যে এই যে আওয়ামী লীগ করাটাই একটা অপরাধ এবং এই অপরাধের শাস্তি তারা পাচ্ছে এবং আওয়ামী আমি লীগের আওয়ামী লীগ, আমিও তো আওয়ামী লীগ করেছি। আমি তো আপনাকে বললাম 5 তারিখে তো বিপ্লব হয়েছে, 7 তারিখে আমি ঘুরে বেরিয়েছি। আমি তো বলেছি, আমি সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় ফোনও করেছি আইন প্রয়োগকারী সংস্থার কাছে যে আপনি আমরা ব্যাংকের অ্যাকাউন্ট গুলো দেখুন, আমার 4টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেইগুলোতে দেখুন আমার যে সামাজিক অবস্থান, আমার যে পেশাগত অবস্থান, তাতে যদি আমার ব্যাংকে যদি অস্বাভাবিক টাকা থাকে অথবা বিদেশের কোনো অ্যাকাউন্টে যদি আমার টাকা থাকে, আপনাদের কাছে মনে হয় যে আমি অন্যায়ভাবে সেই টাকা উপার্জন করেছি বা এটা অস্বাভাবিক পরিমাণ টাকা, তাইলে আপনাদের বলতে হবে না, আমাকে জানিয়ে দিলে আমি দুদকে হাজির হব যে আমার টাকা অসঙ্গতিপূর্ণ। আমার বিচারের ব্যবস্থা আমি নিজেই করে নেব। আমি বিচারের সম্মুখীন হবো নিজে গিয়ে, আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করতে হবে না তো। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা চলে গেলেন রাতের অন্ধকারে, তারা এই যে কর্মী বাহিনীকে, বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বড় দল, এটা বাস্তব। এই বাস্তবতা তো স্বীকার করতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগের সর্ববৃহৎ দল বাংলাদেশের, তা আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ চলে গেলেন, কিন্তু এই যে কর্মী বাহিনী থেকে গেল, তারা তো অনেকে তাদের আর্থিক সংগতিও খুবই দুর্বল, আমি তো জানি। তো তাদের দায় নিবে কে? কিন্তু তারা আমরা এই তো সামনের শুনেছি দিনগুলি আওয়ামী লীগ কিভাবে করলেই কাটাবে? অনেক টাকা ইনকাম করতে পেরেছে, মানে বৈধভাবে অবৈধভাবে। অবৈধভাবে যারা ইনকাম করেছে, তো অবৈধভাবে যারা ইনকাম করেছে আপনারাও জানেন, আমরাও জানি, এবং হুম। তাদের হাতে টাকা আছে বলেই তো আমি সরাসরি বলি তারা চলে যেতে পেরেছেন। যাদের সীমান্ত অতিক্রম করে চলে যাওয়ার আর্থিক সক্ষমতাও নাই, আমি তাদের কথা বলছি। তারাই মাঠে থাকে, তারাই মিছিলে থাকে, তাদের বিদেশে বাড়ি নাই, তাদের ব্যাংকে অস্বাভাবিক অর্থও নাই, এমন অর্থ আছে যারা তারা জীবিকা নির্বাহ করতে পারে না। আমি আপনার সম্পর্কেই বলি, আপনার সাথে তো আমার সাম্প্রতিককালে দেখা হয়েছে, মানুষকে দেখলে বোঝা যায় না মানুষের অর্থ আছে কিনা। আপনার যে স্বাভাবিক অর্থ, আপনি চলে ফিরে থাকতে পারেন। আপনিও আমাকে দেখেছেন, অস্বাভাবিক কিছু দেখেছেন? ইভেন আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটা গাড়িও নাই, হাসিনা আপা, আপনি জানেন। তো আমি কেন এই রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছি? আমি জানি যে আমি অপরাধ তো করিনি, তারপরেও যদি আমাকে আইনের মুখোমুখি হইতে, আমি আমার জবাব দিব। এই হইলো কথা, এই পর্যন্ত গেল। তবে একটা কথা হইলো, এই সবচেয়ে বেদনা, আমি তাদেরকে নেতা মনে করি না যারা কর্মীদেরকে ফেলে দিয়ে
নিজের জীবন রক্ষার জন্য বা নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়ে চলে যায়। আমি মনে করি তিনিই প্রকৃত অর্থে নেতা, যিনি যেই কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে। এই দেশে আমি অনেক আমার বয়স হয়েছে, তো আই অলরেডি ক্রস 60, আই এম রানিং নাও 62। আমি দেখেছি অনেক বড় বড় নেতা। আপনি জানেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের একজন ফাউন্ডারদের একজন। আমি যে ইসমাইল হোসেন সম্রাট ওই দিন আমি টক শোতে এটা বলেছিলাম যে উনি 1961 সালে আইয়ুব খান ওনাকে গ্রেফতার করবে, এইটা উনি গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারলেন এবং ভারতের এটা ওনাকে বলে দেওয়া হয়েছিল। উনি তখন ঢাকা এসেছিলেন, করাচিতে থাকতেন, তো ঢাকা এসে ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনে উনি দাওয়াত খেতে গেলেন। সেখানে ওনাকে খবরটা দিল যে আপনি ঢাকা থেকে করাচিতে যায়েন না, করাচিতে আপনার লোকজন তেমন নাই, ঢাকায় আপনার ঘাঁটি। কেন? বলে যে আপনাকে করাচিতে বিমানবন্দরে নামলে অ্যারেস্ট করবে। বলে যে তাইলে তো আমাকে একটু ভালো খাবার দাবার দাও, আমি খেয়ে দিয়ে করাচি যাই। ভাবছিলাম আর 2-4-5 দিন থাকবো ঢাকাতে, আমি কালকে সকালে ফ্লাইট ধরবো। বলে কেন? বলে যে না, তা না হলে আইয়ুব খান ভাববে আমি ভয় পেয়েছি। দিস ইজ দ্য ইমেজ অফ এ লিডার। আমি বঙ্গবন্ধুর কথাও বলি, যেই কোনো বিপদ আপদ পরিস্থিতিকে মোকাবেলা করেছেন। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাও বলি, ওনারও তো একটা রিপোর্ট ছিল যে আপনি চট্টগ্রামে যায়েন না। এটা তো মেজর জেনারেল মোহাম্মদান চৌধুরী বলেছেন, উনি কি আছেন কিনা জীবিত আমি জানি না। উনি তখন ডিজিএফ এর ডিরেক্টর জেনারেল ছিলেন, আমরা জানি খবর। ওনাকে মেজর জেনারেল মোহাম্মদান চৌধুরী জিয়াকে বলেছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন, যে আপনি স্যার যায়েন না। বলে যে আমাকে যেতেই হবে, ইট ইজ এ শিডিউলড মিটিং। আমি মনে করি যারা নেতা তারা পরিস্থিতিকে মোকাবেলা করে, তাতে হোক না মৃত্যু, মানে পালিয়ে যায় না, তো তারা পালিয়ে যায় না। এইবার আসেন নির্বাচনের কথা। এইবার আসেন যেখানে পালিয়ে গেছে, অন্যদের তো আর দোষ কি? না, এখন প্রশ্ন হলো কি, দেখুন হাসিনা আপা আমাকে আর ডাইরেক্ট প্রশ্ন করে তো লাভ নাই। আমি তো নিজেই একটা চরম অনিশ্চিত এবং অসহায় অবস্থার মধ্যে বসবাস করছি। আপনি তো আমাকে নিজে ঢাকায় দেখলেন নিজে দেখে গেছি। এখন কথা হচ্ছে যে অনেক আওয়ামী লীগ হয়তো রাস্তায় হাঁটতে পারে না, কিন্তু আমাকে ইসমাইল সম্রাটও ওই দিন দেখছে, জাহাঙ্গীর আদিল সাহেবের বাড়িতে, ওই যে শারফুদ্দিন হাউসে। তারা আমাদের সম্পর্কে আত্মীয়, মামা হয় আমার। জাহাঙ্গীর আদিল সাহেব আমার নানা হয়। আপনি হাঁটতে পাচ্ছেন, অনেকে হাঁটতে পারে না আওয়ামী লীগের কেউ। আমি তারপরেও যদি কেউ সন্দেহ হয় আমাকে চেক করুক, আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখুক, বিদেশে বাড়ি টাড়ি আছে কিনা দেখুক না। আমি তো নির্দ্বিধায় বলি, যদি অসঙ্গতি থাকে আমাকে নিয়ে যান, আমাকে ইনভেস্টিগেশন করেন না, সমস্যা তো নাই। তো এরকম কথা তো কয়জন বলতে পারবে আমি ঠিক জানি না। আমি মনে করি এই যে দেশ ছেড়ে চলে যাওয়া, এর মধ্যে কোনো গৌরব নাই, যেটা আছে অগৌরব। আমি নিঃস্ব মানুষ, আমার কিচ্ছু নাই, অর্থবিত্ত, আমি ছোট্ট একটা বাসস্থানে থাকি, আমি গৌরবের সাথে চলাফেরা করি। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে যাই, সেটা হলো এই নির্বাচন। দেখুন নির্বাচন যেটা হচ্ছে, সংস্কারও চলছে। হ্যাঁ, রাজনৈতিক সংস্কারের তো প্রয়োজন আছে, এটা আমি অস্বীকার করব না, অবশ্যই প্রয়োজন আছে। বাংলাদেশের যে রাজনীতির যে এলোমেলো একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে অনেকদিন যাবৎ, এটা একটা পরিচ্ছন্ন অবস্থায় আনতে হবে। এটার জন্য সংস্কারের দরকার, আবার নির্বাচনেরও দরকার। এটাকেও আমরা অস্বীকার করতে পারবো। মুনির ভাই বোধ আমার সঙ্গে এ বিষয়ে খুব একটা দ্বিমত পোষণ করবেন না বলে আশা করি। তা আমি বলছি কি, যে নির্বাচনের সময় এবং সংস্কার, এই দুটো বিষয়ের মধ্যে একটা সমন্বয় করে একটা যৌক্তিক সময়ের নির্বাচনটা দিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, এটা আমি মনে করি আর কি। সংস্কারেরও দরকার আছে, আমি কিন্তু অস্বীকার করি না, অবশ্যই সংস্কার করবে। সংস্কার এবং নির্বাচনের সময় এই দুটোর মধ্যে সমন্বয় করে তাড়াতাড়ি ব্যবস্থা নিলে ভালো হয়। কারণ রাষ্ট্রীয় জীবনটা পরিচ্ছন্ন হোক, সুস্থভাবে চলুক, এটা আমি চাই। এই যে আমরা যে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করছি, একটা পরিবর্তন তো এসছে। এই পরিবর্তিত পরিস্থিতিটা যাতে আরো স্মুথ হয়, শান্তিপূর্ণ অবস্থায় যায় এবং রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যাতে আসে, যেটাকে আমরা প্রতিনিধিত্বশীল সরকার বলি, ইলেক্টেড বাই দ্য ফ্রি ফ্র্যাঞ্চাইজ অফ দ্য পিপল, এটা আসুক, আমরাও চাই, আবার সংস্কারও চাই। আমি দুটোরই পক্ষে আছি, তবে যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে দেওয়াই ভালো। তবে আমি মনে করি যে চিফ এক্সিকিউটিভ অফ দ্য রিপাবলিক, অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি আছেন এখন, আমার মনে হয় যে উনি বিবেকবান মানুষ। আশা করি যে উনি যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে বিশ্বাস করি আমি। ধন্যবাদ। অসংখ্য